This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। ইতিহাস বলছে শুধু হীরকের রাজা নয়, শ্রমিকের দানে আর অনেক রাজারাজরাই ফুলে ফেঁপে উঠেছেন বিভিন্ন সময় বিভিন্ন দিকে। তবে আমরা বাঙালিরা শ্রমিকের ভগবান হিসেবে কিন্তু একজনকেই চিনি, একজনকেই জানি, তিনি বিশ্বকর্মা। হাতের পিঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা দেবতা। ব্যাপার আছে, একটা অ্যাটিটিউড আছে আর কি, দেখতে একদম চাবুক, এবং তার সঙ্গে হাতি ঠাতি মিলে মিশে চার হাতের মধ্যে তিন হাতে ছেনি, হাতুড়ি, ওলন যন্ত্র, আরেক হাতে বরাভয় যেটা তুলে আশীর্বাদ দিচ্ছেন, সব মিলিয়ে মিশে তিনি শিল্পী, মানে শিল্পের দেবতা। কিন্তু এরকম যে প্রোফাইল, তাকেও তো আর চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বাঙালি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, জানেন তো, একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে, ওই যে হাতি, যে হাতিতে কখনো হেলান দিয়ে কখনো হাতিতে চেপে বিশ্বকর্মা ঘুরে বেড়ান, সেই হাতি আজকে দেখলাম ওই সোশ্যাল মিডিয়ায় সে এসে বিশ্বকর্মাকে জিজ্ঞেস করছে, আপনি তো সব সারাতে পারেন, রাষ্ট্রযন্ত্র সারাতে পারেন? কি কেলেঙ্কারি প্রশ্ন ভাবুন তো। রাষ্ট্রযন্ত্রে যে গণ্ডগোল আছে এটা বলাই তো মহাপাপ। হ্যাঁ, সেখানে এসে নাকি বলছে সেই রাষ্ট্রযন্ত্রের গোলমালটা সারাতে হবে। এবার যদি গোলমালগুলো সেরেই যায় তাহলে রাজনীতিকদের কি কাজ থাকবে বলুন তো? ভগবান সব করে দিলে চলে নাকি? আসলে সাধারণ মানুষের ভগবান তো রাজনীতিকরা, তারাই তো আমাদের যাবতীয় কিছুর মুশকিল আসার। তাদের সমস্ত, মানে আমাদের সমস্ত মুশকিলগুলো যদি আসানি হয়ে যায় তাহলে তারা কি করবেন? দেখুন, বিশ্বকর্মা ঠাকুরের এক্সপ্রেশনটা দেখছিলাম, জানেন তো, এই প্রশ্নটা শুনে বুঝতে পারছিলাম তিনি বেশ অবাক হয়েছে। মানে দেখুন, যন্ত্রপাতি, কলকবজা, এসব শাড়ি ঠাড়ি দেওয়া তো তার কাছে জলভাত, নির্মাণ বিনির্মাণ এগুলো তার হাতের পুতুল। তারপর ওই ইদানিংকালের লোকজন আবার টুকটাক ওই নাট বল্টু টাইট দেওয়া, এই টাইট দেওয়ার প্রসঙ্গে মনে পড়লো আরেকটা এরকম পোস্ট ঘুরে বেড়াচ্ছে, জানেন তো, টাইট দেওয়া আজ বন্ধ। দেখুন, টেকনিক্যালি একদম কারেক্ট কথা, আজকে ওই রেঞ্জ ফেঞ্জগুলো ঘুরবে না, সুতরাং নাট বল্টু টাইট হবে না। কিন্তু বাঙালির রসবোধ দেখুন, সেটাকে কেটে ছেটে তাদের দাঁড় করিয়ে দিয়েছেন। আজ যেহেতু ওই সমস্ত যন্ত্রপাতির ছুটি, সুতরাং টাইট দেওয়া বন্ধ। এক্ষেত্রে টাইটটা যে যন্ত্রটা দেয়, বুঝতেই পারছেন, সেই যন্ত্রগুলো প্রাণহীন যন্ত্র না, প্রাণওলা যন্ত্র। আপনার আমার মতোই কোনো লোক আর কি, যারা হঠাৎ যন্ত্রে পরিণত হয়ে যায়, তখন আবার আমাদের টাইট দেয়, এটা আমরা বুঝি। আরও একটা জিনিস দেখলাম, ওই নাট বল্টু বললাম, কেউ আবার বিশ্বকর্মাকে নাটের গুরু বলছে। কি অসাধারণ! এই ভাবনা চিন্তাগুলোই বেশ সুন্দর লাগে, জানেন তো, আজকের দিনে। কিন্তু এগুলো আপনার আমার ভাল লাগে, বিশ্বকর্মা ঠাকুরের কি ভাল লাগে? এই যে রাষ্ট্র নামক যন্ত্রের মেরামতির কাজটা তাকে যে দিয়ে দিচ্ছে হাতি, এটা তিনি কীভাবে সামলাবেন বলুন তো? যেটা ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স তিনি করেছিলেন, সেটার মধ্যে কখনো রাষ্ট্রযন্ত্র ছিল নাকি কোনো সিলেবাসে? এটা আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন। রেকর্ড বুক কি বলছে জানেন? বলছে এক সময় বিশ্বের যেসব শহরে এই বিশ্বকর্মার বিরাট কারবার ছিল, মানে কদর ছিল, যেসব জায়গায় তিনি শেষ কথা ছিলেন, সেই সমস্ত জায়গার থেকে তিনি যদি একবার পাত্তারি গুটিয়েছেন, ব্যাস সমস্ত শহরের যাবতীয় কারবারই চৌপাট। সেই শহরগুলো ভুতুরে শহরে পরিণত হয়েছে, ঘোস্ট সিটিতে পরিণত হয়েছে। মানে যে সমস্ত শহরে একসময় শিল্পের রমরমা ছিল, লোকারণ্য ছিল, সেই সমস্ত শহর থেকে যদি কোনো কারণে শিল্প হারিয়ে যায় বা শিল্পকে সরিয়ে দেওয়া হয়, তখন সেই শহরের মানুষগুলোও হারিয়ে যায়। তালিকাটা দেখছিলাম, জানেন তো, বেশ লম্বা।
এই তালিকায় যেরকম ইউক্রেনের চেরনোবিল রয়েছে, সেই মনে আছে যেখানে রাসায়নিক মানে তেজস্ক্রিয় রাসায়নিক লিক করেছিল, ঠিক সেই রকমই ইউক্রেনেরই প্রিপ্যাত রয়েছে, নামিবিয়ার কোলমানস্কোপ রয়েছে, আমেরিকার গার্নেট বা বডি আর জাপানের হাসিমার মতো শহর রয়েছে। এই সমস্ত শহর একসময় নাম করা শিল্প তালুক ছিল, কিন্তু শিল্পের ঝাঁপ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই শহরগুলোও মরে গেছে। মরা শহরে তো মানুষ থাকে না, এই সমস্ত শহরেও আজ নেই। বাড়ি ঘর সব আছে, পুরো বাড়ি চারপাশে পড়ে আছে। ভুতুরে ওই জয়সলমীরের কাছে একটা গ্রাম আছে না, যে গ্রামটাকে দেখলে আপনার মনে হবে যে আরে সবাই আছে, নিশ্চয়ই কোথাও গেছে, বাড়ি ঘর অ্যাসিডি সব কিছু রয়েছে, হঠাৎ করে সবাই যেন বেরিয়ে চলে গেছে, কেউ কোথাও নেই, এক্ষুনি ঢুকে পড়বে, এরকম একটা পরিস্থিতি। ভুতুরে শহর বলে লোকে, এটাও সেরকম। এই তালিকাটা দেখতে দেখতে মনে হচ্ছিল এই যে আজকাল আমরা বাঙালিরা বলছি যে আমরা শিল্পের দেবতার কদর করতে ভুলে গেছি আমাদের এই বাংলায়, তাতে ওই শহরগুলোর মতো আমাদের রাজ্যেও সেরকম কিছু ভুতুরে শহর তৈরি হয়ে যেতে দেখবো না তো? সম্ভাবনা তো আছে। শিল্পের দেউটি একে একে নিভছে বলে বিশ্বকর্মা যদি তল্পিতল্পা বেঁধে পাত্তারি একবার গোটান, মানে বরা ভয় না দিয়ে তিনি যদি বরা বড়ের মতো পালিয়ে যান, তাহলে আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুরের মতো একসময়ের জমজমাট যে জায়গাগুলো শিল্প তালুক, সেগুলো কি হবে? সেগুলোও কি ওই ইউরোপ, আফ্রিকা, আমেরিকা বা ওই ঘরের কাছে জাপানের ভুতুরে শহরগুলোর মতো ভুতুরে হয়ে যাবে? সেখানেও রাত দুপুরকে বলছি, দিনের বেলাতেই ভূতের কীর্তন শোনা যাবে না তো? হিসেব কি বলছে জানেন? ওই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছোট বড় মিলিয়ে 81টা কারখানা বন্ধ হয়েছে গত 15 বছরে। কাজ হারিয়েছেন কতজন জানেন? প্রায় 2 লক্ষ শ্রমিক। দুর্গাপুরে বন্ধ হয়ে গেছে 24টা, আর আসানসোলে বন্ধ হয়ে গেছে 26টা কারখানা। আর যেটা নিয়ে এত আলোচনা, একটাই কারখানা, একাই 100 ছিল তো, ওই সিঙ্গুরে যেখানে টাটাদের কারখানা হওয়ার কথা ছিল, সেখানে তো এখন শুধু কারখানার কঙ্কালটা পড়ে আছে, ধুধু মাঠে কাশফুল হাওয়া খাচ্ছে। আর সেই কাশফুলের হাওয়া গায়ে মেখে টাটাদের মৃত কারখানার লোহালক করে এখনও নিশুতি রাতে টুংটাং টুংটাং আওয়াজ হয়। এবার এই আওয়াজকে কেউ ভূতের আওয়াজ ভেবে ভুল করতেও পারে, কিন্তু আসলে সেটা আমাদের শিল্পের কীর্তন। কিন্তু তাতে তো আমাদেরই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। শিল্প তালুকের এই ভূতদের কবে তাড়ানো যাবে বা কে তাড়াবেন, বা ভূত তাড়ানোর মতো ওঝা আদৌ পাওয়া যাবে কি জানি না। বিশেষ করে এর একটা উত্তরও জানি না। এই ভূতেরা যদি পাকাপাকিভাবে এই শিল্প তালুকে বাসা বাঁধে, তাহলে বিদেশের ওই শহরগুলোর মতো আমাদেরও যে বেশ কিছু শহর ওই ভূতেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। আর আপনারা তো জানেন, যেখানে ভূতেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেখানে মানুষের ভবিষ্যতে অন্ধকার নেমে আসে। রবিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এদেশে যখন রাত, তখন সূর্যের গ্রহণ হবে বলে আমরা অন্ধকারের পার্থক্য বুঝব না, ঠিক যেমন দিন রাতের পার্থক্য খুঁজে পাচ্ছে না বাংলার শিল্পতালুক। ব্যারাকপুর, দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চল মানেই নিকষ অন্ধকার। বন্ধ কারখানা, কারখানার দরজায় তালা, শ্রমিকদের হাসি খুশি জীবনও তালাবন্দি। আজকের দিন ছিল আমাদের শ্রমিকদের আনন্দের উৎসবের দিন। আজকে সেই শিল্পের জায়গাও নেই, সেই রকম মানসিকতাও নেই, শিল্পের সে পরিস্থিতিও নেই। ভারাক্রান্ত মন নিয়ে আমরা হিন্দুস্তান কেবলস থেকে জবরদস্তি বিদায় নিয়েছি। আমাদের ছেলেমেয়েরা বেকার, তাদের বয়স হতে চললো, আজ তারা মুখ থুবড়ে পড়ে আছে। কেউ কুলিগিরিও করতে হচ্ছে, কাকুকে টোটো কিনে দিতে হচ্ছে, টোটো চালিয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে শ্রীমূর্ত মহাশ্মশানে পরিণত হয়েছে, তো সেখানে আবার হইচই করতে হবে। বিশ্বকর্মা পুজো কোথায় হয়? যেখানে সমৃদ্ধি হয়, যেখানে কারখানা কলকারখানা তৈরি হয়, যেখানে মানে আর্থিক বিকাশ হয়। তাহলে কি পুরোটাই অন্ধকার? রাজ্যের পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে রিক্সা, টোটো আর অটো স্ট্যান্ডে
আকাশে ঘুরি, প্যান্ডেলে প্রতিমা, আর বক্সে ওই চেনা চেনা গান পুরোনো দিন। আজ থেকেই তো পুজো মোডে চলে গেছে বাঙালি, আর পুজো মোডে চলে আসা মানে তো প্রাণে ফুর্তির গড়ের মাঠ। তবে অন্য সব পুজোর থেকে এই বিশ্বকর্মা পুজোটা একটু আলাদা, জানেন তো। এখানে দুর্গা বা সরস্বতী পুজোর মতো অঞ্জলি দেওয়ার সময় ওই আর চোখে এদের ওদের তাকানো নেই, এর কাঁধ লক্ষ্য করে ওর দিকে ফুল ছুঁড়ে দেওয়া নেই। বরং যেটা আছে সেটার মধ্যে আগাগোড়া একটা ম্যানলি ব্যাপার আছে, পুরুষালী ব্যাপার। মানে এটাকে আবার কেউ কেউ অন্যভাবে দেখতে পারেন, প্লিজ আলোচনাটা অন্যদিকে নিয়ে যাবেন বা অন্যভাবে ভাববেন না। এবং সত্যি বলতে কি, এই ব্যাপারটার মধ্যে আমার একটা জিনিস মনে হয়, জানেন, মানে এটা বামপন্থীরা রাগ করতে পারেন, কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের মতো সাম্যবাদী কিন্তু খুব একটা হয় না। কারণ দেখুন, যারা এই সমস্ত শিল্পাঞ্চলে বড় হয়েছেন তারা জানেন বছরের ওই একটা দিনে মালিক আর শ্রমিক পাশাপাশি বসেন, খাওয়া দাওয়া করেন, পাত পেরে খান এক টেবিলে। আজকাল যে সমস্ত বড় বড় কোম্পানিতে মোটা মাইনে দিয়ে এইচআর ম্যানেজার রাখতে হয়, একটা সময় ছিল যখন বাঙালির কলকারখানায় ওই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজটা বিনা পয়সায় বিশ্বকর্মা করে দিতেন। দেখুন, সবাই এক ঝাঁকে চলে আসতেন এবং শুধু ওই একটা দিনের টানে তিনি এমনভাবে মানুষের মনে পুরো ব্যাপারটাকে ছড়িয়ে দিতেন। ওই মালিক পক্ষের একটা সুন্দর মানসিকতা সেটা শ্রমিকদের মনে ছড়িয়ে যেত। তারা মনে করতেন তারা ওই কারখানার একজন, দায়িত্ববোধ বাড়ত। মালিক ভাবতেন এরাও আমার পরিবারের একজন, দায়িত্ববোধ বাড়ত। এবং পারস্পরিক এই দায়িত্ববোধের থেকে কি সুন্দরভাবে সব কলকারখানাগুলো চলতো। বাঙালি এক সময় গোটা দেশের মধ্যে বাণিজ্যে শিল্পে সবার আগে ছিল, বাঙালিয়ানা ছিল সব ছিল। দেখুন, শিল্পের দেবতা শিল্পী মানুষ, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই, রাগ নেই, বিরক্তি নেই। প্রত্যেক বছর দেখুন, ভক্তরা বিশ্বকর্মা মাই কি বলে তাকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়, লোকে হাসাহাসি করে, কিন্তু তিনি রাগ করেন না। এই যে এইরকমভাবে যেখানে সেখানে তার মূর্তি বসিয়ে দিয়ে ওই রকম প্রবল হাই ডেসিবেলে গান বাজনা চলে, কখনো রাগ করেন না। এইটাই হচ্ছে তার সোশ্যালিজমের দ্বিতীয় উদাহরণ। অন্যান্য দেবী দেবতার পুজোর দিন বদলায়, বিশ্বকর্মা পারফেক্ট ভদ্রলোক, তার পুজোর ডেট সচরাচর বদল হয় না। গত 50 বছরে হয়তো একবার বদল হয়েছে, আপনি খেয়াল করে দেখুন। ওই 17ই সেপ্টেম্বর মানে 31শে ভাদ্র, আর 31শে ভাদ্র মানেই আকাশে ঘুড়ির ঝাঁক আর মাটিতে বিশ্বকর্মা। কবির সুমন গানটা বেঁধেছিলেন ওই রিক্সা চালক কিশোরকে নিয়ে। কিন্তু বিশ্বাস করুন, যত দিন যাচ্ছে এই বাংলায় বিশ্বকর্মা নাকি ওই শুধুমাত্র রিক্সা চালক আর টোটো চালকদের দেবতা হয়ে উঠছেন, শিল্পের দেবতা কম। অবশ্য কেউ কেউ আজকাল এই রিক্সা বা টোটো এগুলোকেই এখন চরম শিল্প বলে মনে করছেন। ওই যাদের নাচতে দেখলেন তাদের মতোই হয়তো এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা রিক্সা বা টোটো স্ট্যান্ডে সারা বছর হাড় ভাঙা খাটাখাটনি করা মানুষগুলো এখন একটু নাচানাচি করছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। হয়তো তার জন্য শহরে আজকে বাসে রাকাল, হয়তো এক একটা জায়গার থেকে আপনাদের বাড়ি ফিরতে নাকাল হতে হয়েছে। কিন্তু এটার বাইরেও তো সত্যি সত্যি আপনাদের ভাবতে হবে, যারা সারা বছর ওইভাবে কায়িক শ্রমটা করেন তাদেরও একটুখানি ছুটির দরকার রয়েছে। অন্য সময় তারা তো সেলফ মেড, তারা কারুর হয়ে কাজ করেন না, নিজের জন্য কাজ করেন। ফলে একটা দিন ছুটি নেওয়া মানে তার জন্য পেটে একটু কোথাও যেন আঘাত পড়া। তাই জন্য তাদের একটুখানি বিশ্রাম নেওয়ার দরকার হতেই পারে। এবার এটার জন্য রাজনীতিকদের অবশ্য একটু অন্যরকম গাল ফুললেও ফুলতে পারে। তারা বলতেই পারেন, আরে আমরা মানে তো 24/7, আমাদের আবার ছুটি কোথায়? আমরা তো সারা বছর সারা দিন প্রতিটা সেকেন্ডে আমরা রাজনীতি করি, এক মুহূর্ত বিশ্রাম নিই না, ঘুমিয়ে ঘুমিয়েও আমরা রাজনৈতিক স্বপ্ন দেখি। হ্যাঁ, এটা বলতে পারেন তারা। এক্ষেত্রেও বলছেন, বিরোধীরা বলছেন যে বিশ্বকর্মা পুজোর দিন আকাশে পেটকাটি চাঁদিয়ালের ন্যারেটিভটার বদল হয়তো হয়নি, কিন্তু অবজ্ঞার ন্যারেটিভটা নাকি বদলে গেছে, যার জন্য বিশ্বকর্মার
যেখানে সব থেকে বেশি কদর সেই শিল্প তালুকেই নাকি শিল্পের দেবতার পুজো কমে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি শুভেন্দু অধিকারী তাই বলছেন রাজ্য সরকারের ভুল নীতির কারণেই নাকি এ রাজ্যে বিশ্বকর্মা ক্রমশ কলকারখানার থেকে ওই রিক্সা টোটো স্ট্যান্ডের দেবতা হয়ে উঠছেন। দেখুন, এতে কারুর হয়তো রাগও হতে পারে যে আরে টোটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ডে কি মানুষ থাকেন না, তাদের কি দেবতা হতে নেই? অবশ্যই আছে। দেবতার তো সর্বত্র অবাধ গতিবিধি, সুতরাং তারা সব মানুষের জন্য একই রকম। সব মানুষের জন্য যেরকম একই রকম, তার মধ্যে তো ওই শিল্প কলকারখানা তার শ্রমিকরাও পড়ে। তাদের কাছে কি ইদানিং তিনি কম যাচ্ছেন? আমরা একটু ঘুরিয়ে প্রশ্ন করছি। দেখুন, এমনিতে আমরা নেতাদের কথার ওপর কথা বলি না, আর শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার ক্ষেত্রে তো একদমই না, কারণ তারা তো এপার আর ওপার দুটো পাড়ই দেখে বসে আছেন এই মুহূর্তে, ফলে তাদের অভিজ্ঞতাটা তো মানতেই হবে। তোষণ আর ভাতা, বাকি সব জায়গা অন্ধকার। এই মুখ্যমন্ত্রী ৬,৮৮৮ শিল্প তাড়িয়েছেন এবং টাটাকে ঘাড় ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন। না, এমন কিছু বিষয় না। আমাদের এখানে ইন্ডাস্ট্রি অনেক হয়েছে। সিঙ্গুর একমাত্র ইন্ডাস্ট্রি না, সিঙ্গুর এলে পরে একদম উজ্জীবিত হয়ে যেত, এটা আমি মানতে পারি না। মমতাকে খুশি করার জন্য বলেছে, যেমন বিধানসভায় করে। কি এমন বিশাল হতো আমি তো কিছু জানি না। একটা গাড়ির কারখানা হতো, গাড়ির কারখানা এখানে পশ্চিমবঙ্গে গাড়ির কারখানা আছে, বাইরেও অনেক গাড়ির কারখানা রয়েছে, এর বেশি তো আর কিছু হতো না। স্পিকারের চেয়ারে বসুক আর যে চেয়ারে বসুক, যে বাংলার কোনো ক্ষতি হয়নি সিঙ্গুরের জন্য কি ইত্যাদি ইত্যাদি, তাহলে বুঝতে হবে যে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। দেখুন, সুজন চক্রবর্তী বললেন বটে, তা আমরা তার থেকে শুধু স্বর্গটার কথা নিলাম আর কি, কারণ স্বর্গের কথাটা মনে পড়ে গেল। দেখুন, শিল্পের দেবতা হিসেবে যতই তার পূজা অর্চনা হোক, এই বিশ্বকর্মাকে নিয়ে কিন্তু স্বর্গের দেবতাদের মনে একটু চাপা অভিমান আছে। সিরিয়াসলি, তার একটা অ্যাটিটিউড প্রবলেম। ওই বললাম না, দাঁড়িয়ে আছেন সাইডে হেলান দিয়ে ওই হাতির গায়ে, ব্যাপার আছে গোটা ব্যাপারটার মধ্যে। এবার পুরীর রাজা, তিনি তার শর্ত মানেননি, মানে কন্ডিশনস যা যা ছিল আর কি, ডেলিভারেবলসগুলো হয়তো ঠিকভাবে দেননি, যেটা আজকাল ওই কন্ট্রাক্টে যেরকম লেখা টেখা থাকে কন্ডিশন সাপ্লাই, তো সেগুলো করেননি। তিনিও জগন্নাথ দেবের মূর্তি অর্ধেক তৈরি করে দিয়ে চলে গেছেন। এটা নিয়ে কি কোনো রকম চাপা টেনশান তাকে সহ্য করতে হয়নি স্বর্গে গিয়ে? সেখানে গিয়ে ইগোর প্রবলেম নেই, কে জানে, সে যাই হোক। কিন্তু আমাদের টেনশনের ন্যানো পয়েন্টে তো চাপ পড়ে গেল এতে। ওই ন্যানো কী হয়েছিল আর কি হইয়াছে, সেই প্রশ্নটা তো উঠে গেল। আর এই প্রশ্নটা যদি ওঠে, ন্যানো কি হইতে পারতো, তার বদলে তো আপনাকে আগে ভাবতে হবে যে সিঙ্গুর কি ছিল আর কি হইয়াছে। এই দুটো তো এক হইয়াও এক হচ্ছে না। বিমান বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা ঠিক, টাটা ন্যানো গাড়ি আর তৈরি করে না, উৎপাদন বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা বললেন না সেটা হচ্ছে গুজরাতের সানন্দে যেখানে ন্যানো তৈরি করবে বলে এই কারখানাটা হয়েছিল, মানে সিঙ্গুর থেকে যেখানে চলে গেছিল কারখানাটা, সেই কারখানাটা বন্ধ হয়নি। সানন্দের কারখানায় টাটার অন্য গাড়ি তৈরি হয়, এবং ওই কারখানা কেন, অন্য কারখানার থেকেও টাটা এখন ওই নতুন ন্যানোর মতো ইলেকট্রনিক কার বার করার কথা ভাবছে। দেখুন, আজকাল আপনি যারা একটু গাড়ি টাড়ি নিয়ে চিন্তাভাবনা করেন তারা জানেন, সমস্ত বড় বড় কোম্পানি একটা মডেলকে দীর্ঘদিন ধরে টেনে যাচ্ছে এরকম হয় না, নতুন নতুন মডেল আসে। মানে টাটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গুরে শুধু ন্যানোই তৈরি করতো, ন্যানোবাদ দিয়ে আর কোনো কিচ্ছু তৈরি করতো না, সেটা কে বলল? ন্যানো হতো না, অন্য কিছু হতো। আর তার থেকে চিন্তা করে দেখুন, ওই মূল কারখানার পাশে যে অনুসারী শিল্পগুলো তৈরি হতো সেগুলো তো সব সানন্দে হয়েছে। কারখানাও চলছে আর তার অনুসারী শিল্পগুলোও চলছে, আর সব জায়গাতে শ্রমিকরা কাজ করছে। এটাই তো সব থেকে আফসোসের জায়গা। সিঙ্গুরে যদি টাটারা থাকতো তাহলে কি হতো না হতো পরের কথা, গোটা রাজ্যের মানচিত্রে একটা বিরাট কর্মসংস্থানের দুনিয়া খুলে যেত, অর্থনীতিতে একটা বড় বুস্ট আপ আসতো, এবং সব থেকে বড় কথা, অন্যান্য দেশে এবং রাজ্যে
মানে আমাদের দেশের অন্যান্য রাজ্যে, সেখানে একটা বার্তা যেত এখানে একটা শিল্পবান্ধব পরিবেশ আছে, এখানে আসা উচিত। হয়তো পরিবেশটা আছে, কিন্তু সেইটা তো নেগেটিভ ওয়েতে সবার কাছে যাচ্ছে। টাটা চলে গেছে মানে এখানে পরিবেশ নেই, পরিবেশ থাকলেও নেই, অন্য রাজ্য অন্য দেশের মানুষজন বিশ্বাস করেন। ফলে টাটাটা কারখানা ছিল না, টাটাটা ধারণা ছিল, যে ধারণাটা গোটা বিশ্বের কাছে, দেশের অন্যান্য প্রান্তের কাছে, বাণিজ্যিক সমাজের কাছে বাংলাকে ব্রাত্য করে দিয়ে চলে গেছে। এটাই মজা, জানেন তো। টাটারা শুনছি ওই সিঙ্গুরের ওই যে কারখানাটা তারা করতে চলেছিলেন, যেখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছেন, সেখানটায় নাকি অন্য একটা ছোট গাড়ির কারখানা হবে। এটা টোটো প্রস্তুতকারক কোম্পানি নাকি এরকম ভাবনা চিন্তা করছে। হবে, হোক তো কিছু। নেই মামার চাইতে কানা মামা ভালো বলে সিঙ্গুরের মানুষজন তাতে খুশি হবেন কিনা, নাকের বদলে নড়ুন পেয়ে তারা তাকদুমাদুম বাজাবেন কিনা, সেটা তারাই বলতে পারবেন। তবে আমরা জানি যে ওই রকম বন্ধ কারখানায় ভূতের কীর্তন শোনার থেকে ছোটো খাটো যেরকম খুশি একটা কারখানার টুংটাং শোনা গেলেও কিছু লোকের তো কর্মসংস্থান হবে, আমাদের রাজ্যের ভালো হবে। কিন্তু সেটা বহির্বিশ্বের কাছে আমাদের রাজ্যের শিল্প বান্ধব পরিস্থিতির বিজ্ঞাপন হবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। দেখুন, ওই টাটারা যখন ওই কারখানা বন্ধের ঘোষণা করেছিল, তার বছর 7 পর থেকে আমাদের রাজ্যে প্রত্যেকবার শিল্প সম্মেলন হয়। ওই নিউ টাউনে যেখানে এই সম্মেলনটা হয়, সেখানে বেশ শিল্প এলো এরকম একটা ব্যাপার তৈরি হয়, পরিবেশ তৈরি হয়ে যায়। রাজ্য সরকার যাকে বলে বিজনেস সামিট, BGBS, প্রত্যেক বছর রাজ্য কিন্তু জানিয়েছে যে ওই সামিটে 2-4টে নয়, 15 থেকে 200 অবধি নতুন শিল্পের মৌ চুক্তি বা লেটার অফ ইন্টেন্ট সই হয়েছে। সবার মধ্যে ইন্টেনশনটা আছে, মানে ইচ্ছেটা আছে, ওই জন্যই ওই লেটার অফ ইন্টেন্টে সই করেছেন। করবেন এখানে, করেছেন কত সেটা নিয়ে একটু সংশয় থাকে। প্রতিটা বিজনেস সামিট থেকেই 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে বলে সরকার দাবি করে। এবার আসানসোল, দুর্গাপুর বা ব্যারাকপুরের মতো শিল্প তালুকের মানুষজন প্রশ্ন করতেই পারেন, আরে বিনিয়োগগুলোর কিছু আমাদের এখানে এলো না, গেল কোথায়? নিশ্চয়ই কোথাও যায়, হেথা নয় ওথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে নিশ্চয়ই শিল্প হচ্ছে। আর একবারে যে হচ্ছে না তাও তো নয়, হচ্ছে করে কিছু নিশ্চয়ই হবেও। আর হচ্ছে বলেই নিশ্চয়ই বিশ্বকর্মা পুজোর দিন খুশি হয়ে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। গত বছর পর্যন্ত বিশ্বকর্মা পুজোয় হাফ ডে ছুটি ছিল, এবছর থেকে পুরো ছুটি হয়ে গেছে, মানে পুরো ছুটি ঘোষণা করে দিয়েছে সরকার। এবার দেখুন, নিশ্চয়ই তাদের মনে হচ্ছে তাহলে গত 1 বছরে কাজের প্রেশার আরও বেড়েছে, সেই জন্য শ্রমিকদের একটু বিশ্রাম দরকার। হাফ ডে বিশ্রামে হবে না, সেটা ফুল ডে বিশ্রাম। এটা একটা দিক হতে পারে। আরেকটা দিকও হতে পারে, জানেন তো, শুনেছি কোনো কোম্পানি তাদের যদি প্রোডাকশান না থাকে তারা মাঝে মধ্যে ছুটি ঘোষণা করে দেয়। এখানেও কি সেরকম হলো নাকি বলতে পারবো না। তবে এটা মানি যে ডিএ দেওয়ার বিষয়ে যতই কিপটেমি করুক, ছুটি ছাটার ব্যাপারে আমাদের রাজ্যের সরকার একদম উপরহস্ত, হাত খুলে আমাদের সরকার ছুটি দেয়। মানে বিশ্বাস করে যে মানুষজনকে একটুখানি প্রাণবন্ত চনমনে রাখা দরকার, তবেই একটা সৃষ্টিশীল একটা পরিবেশ, একটা লোকের বাড়তি কাজ করার উদ্দীপনা তৈরি হবে। কিন্তু রাজ্য সরকার এই যখন তখন ছুটি দেওয়া নিয়েও তো অনেকের আপত্তি রয়েছে। এই যেরকম বিশ্বকর্মা পুজোয় রাজ্য ছুটি দিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় বলেছে খোলা থাকবে। এবার আপনি বলতেই পারেন শিল্প আর শিক্ষা এক হলো নাকি? এবং এই সম্পর্কটা মুরগি আর ডিমের মতো একটা কোনো সম্পর্ক আছে কি না আমরা জানি না। কোন সম্পর্কটা আলটিমেটলি প্রমাণিত হবে সেটাও আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা তো জানি, যদি শিক্ষা বাড়ে, শিক্ষা মনের মধ্যে শিল্পের উদ্দীপনা জন্মায় এবং শিল্পের আইডিয়া দেয়, তবেই না একটা শিল্পের পরিবেশ তৈরি হয়। হয়তো
সেই জায়গার থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত, মানে ইদানিং তার নামের ব্যাপারে কেউ কেউ বলতে পারেন যে ওনার নামটা একটু চেঞ্জ করে শান্তা বিতর্কিত দত্ত এরকম বলা যেতে পারে। কিন্তু তিনি, যাই হোক, যতই বিতর্ক সৃষ্টি করুন, তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? তিনি তো বলেছেন শিল্পের দেবতার পুজোয় পাঠশালা মানে শিক্ষার দেবীর মন্দির কেন বন্ধ হবে, মানে বিশ্ববিদ্যালয় কেন বন্ধ হবে? সুতরাং শিল্প হোক চাই না হোক, বা শিল্পে যতই সরকারি তালা পড়ুক, আজকে বিশ্ববিদ্যালয়, শিক্ষারঙ্গন, শিক্ষাদেবীর সরস্বতীর মন্দির সেটা খোলা থাকছে। আমি তো কখনোই দেখিনি ইউনিভার্সিটিতে বিশ্বকর্মার ছুটি থাকে। আর ইউনিভার্সিটির যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে কিন্তু ছুটি নেই, ছুটির কোনো ব্যাপার নেই। অটোনোমাস ইউনিভার্সিটি, অটোনমি এখানে থাকে, অটোনোমাস কোনো একটা ইনস্টিটিউশনের নিয়ম কানুন, তার স্ট্যাটিউটারি অর্ডিন্যান্সমেন্ট হয়, তার জন্য নির্দিষ্ট একটা ক্যালেন্ডার তৈরি হয়। এবার যদি কোনো এক্সট্রা ছুটি দিতে হয় তাহলে রেজিস্ট্রারের কাছে ডেফিনেটলি তার কপি আসা উচিত, সেটা আসেনি। শান্তা দেবী হিম্মত হবে ছটে ছুটি ঘোষণা না করবার, শান্তা দেবী হিম্মত হবে নবরাত্রিতে ছুটি ঘোষণা না করবার। ওটা দুর্গাপুজো আছে, সেটা অন্য প্রসঙ্গ। উনি বেছে বেছে, আসলে ওনার দিল্লির প্রভুদের স্যাটিসফাই করতে হবে। বিশ্বকর্মা পুজো বাঙালির আবেগ। বিশ্বকর্মা পুজো মানে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিকে অবজ্ঞা। ছুটি দেওয়াটাই মুখ্যমন্ত্রী পারেন, রোজগার তো দিতে পারেন না। এমনিতে তো গোটা বছরই ছুটি করে দিয়েছেন এখানে পশ্চিমবঙ্গে। হঠাৎ খুশি হলো, হঠাৎ ছুটি দিলাম, এটা কি হয় নাকি? হবু রাজার গোবমন্ত্রী কি পশ্চিমবাংলা চালাচ্ছে? এটা অরূপ চক্রবর্তী ঠিক করেছে। বাঙালি আবেগপ্রবণ জাত, এবং আবেগ এমন একটা জিনিসটা সেটা কিন্তু ক্রমক্রমে বাড়ে। মানে অন্য কোনো কিছু বাড়ুক চাই না বাড়ুক, শিল্প বাড়ুক চাই না বাড়ুক, কর্মসংস্থান বাড়ুক চাই না বাড়ুক, কিন্তু আবেগ বাড়ে। এটা একদম ঠিক বলেছেন, কারণ অন্য কিছু করার না থাকলে আবেগে তা দেওয়া ছাড়া আর মানুষের কী করার থাকে। সুতরাং আবেগ বেড়েছে, এবং যার জন্য আজকে বিশ্বকর্মা ঠাকুরও একটা বিরাট আবেগে পরিণত হয়েছে। কালক্রমে হয়তো আমরা দেখব ওই রিক্সা স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে শুধু নয়, এবার থেকে 12 আড়ি একটা বিশ্বকর্মা পুজো হবে। তারপর বিশ্বকর্মা পুজোর হয়তো পরিসর বাড়বে, 5 দিন 7 দিন, মানে আবেগ যত বাড়বে তার দিন বাড়বে। এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। হয়তো কালক্রমে আমরা দেখব বিশ্বকর্মা পুজোটা ওই দুর্গা পুজোর পুরো কোর্সের মধ্যেই ইনক্লুডেড হয়ে যাবে। সত্যিই তো তাই। আমরা কি বলতাম, এই বিশ্বকর্মা পুজো দিয়েই আমাদের উৎসবের মরশুম শুরু। সুতরাং গেটওয়ে অফ উৎসব যদি হয়, সেটার মধ্যে আবেগ থাকবে না, সেটা হয় নাকি? ওই যতই সুজন চক্রবর্তীরা বলুন, ওগুলো রাজনৈতিকভাবে বলতে হয়, নিন্দুকেরা বলে। অরূপ চক্রবর্তী ঠিক বলেছে, আবেগ বেড়েছে, ছুটি। হীরক রাজার দেশে ছিল, রাজা বলছে কাল থেকে বন্ধ পাঠশালা। শুনে শিক্ষামন্ত্রী জিজ্ঞেস করছে পাঠশালা? তাতে খেপে গিয়ে রাজা জিজ্ঞেস করছে তুমি কি কালা? আর তারপরেই তো সেই অমোঘ লাইন, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। হীরক রাজার কথাটাই কি কোথাও গিয়ে প্রমাণ করছেন শান্তা দত্ত। এক গাদা মেডেল টেডেল পেয়ে বসে রয়েছেন, মানে অনেক বেশি পড়াশোনা করেছেন। অনেক বেশি পড়েছেন বলে অনেক কম মানছেন নাকি? এর আগে 28শে আগস্ট ওই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে বলে, মানে টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ, তাদের প্রতিষ্ঠা দিবস তো সেইটার অনুষ্ঠান রয়েছে বলে রাজ্য সরকারের কাছে ছুটির আবেদন করেছিল টিএমসিপি। শিক্ষা দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছিল। মানে আমরা সেই ছোটোবেলায় করতাম না, আজকে একটু খেলবো, হেড স্যারের কাছে গিয়ে একটা দিতে হতো। অনেকবার লিখেছি, বিশ্বাস করুন স্যার, অমুক পিরিয়ড অবধি আমরা ক্লাস করব, করার পর অমুক এ সেকশনের সাথে বি সেকশনের একটা ম্যাচ আছে, আপনি যদি দয়া করিয়া আমাদের ছুটি মঞ্জুর করেন তাহলে অত্যন্ত বাধিত হইব। গুরু চণ্ডালী মিশিয়ে যথাসম্ভব নির্ভুল বানানে আমরা লিখে হেড স্যারের কাছে নিয়ে যেতাম। এবার দেখে উফ তোরা না বলে সই করে দিতেন। কাকে ভালোবাসেন বেশি তাকে দিয়ে আমরা চিঠিগুলো পাঠাতাম। সব স্কুলে এটা হয়। তো সেরকম টিএমসিপি দুষ্টু ছেলে, পাড়ার ছেলে বা কাছের ছেলে গেছে, দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর অনুমোদন।
কিন্তু শিক্ষা দপ্তর অনুমোদন দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুমোদন দেননি। দেখুন খেয়াল করে, হাজার ওজোর আপত্তি, তর্ক বিতর্ক, রাগ অভিমান, ইগো সব কিছু হয়ে গেছে, আবেগ একদম তুঙ্গে উঠেছে। ওই আবেগের কথা বললেন না অরূপবাবু, সেটার কথা মনে পড়লো। প্রচুর আবেগ উঠেছিল সবার, বিভিন্ন রকম আবেগের তো বিভিন্ন রকম ফের আছে না, কখনো শান্ত, কখনো উদ্ভ্রান্ত, কখনো অশান্ত, তো সেরকম আর কি সমস্ত। কিন্তু শান্তা দত্ত 28শে আগস্ট ছুটি দেন, আজ আবার সেই একই কাণ্ড হলো। আর সেই একই ছুটি নিয়ে এইটা বুঝতে পারছি না, তার সাথে কি রাজ্য সরকারের কিরকম একটা ছুটির গেরও লেগে গেছে জানেন তো। এবার তৃণমূলের নেতা হিসেবে অরূপ চক্রবর্তী যে অভিযোগটা করলেন সেটা তো আমরা শুনলাম, শান্তা দত্ত কি বললেন সেটাও শুনলাম। তিনি টেকনিক্যালি কারেক্ট। বছরের শুরুতে যে ছুটির তালিকা সরকার তৈরি করে সেই তালিকায় বিশ্বকর্মা পুজোর উল্লেখ ছিল না, ফলে তিনিও স্বশাসিত একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যা করা উচিত বলে মনে হয়েছে তাই করেছেন বলে দাবি করছেন। এই দুটোর মধ্যে দেখুন, এটা তো 1:1 ব্যাপার, শান্তা দত্ত বনাম রাজ্য সরকার। এবার এটা শুনে আবার কেউ কেউ বলবে না, এটা তো কীরকম সেই মামলার ক্ষেত্রে যেরকম হয় না, শান্তা দত্ত বাদী অমুক, বিবাদী অমুক, এরকম। সে এটা ব্যাপারটার হচ্ছে এর মাঝখানে অনেকগুলো লেয়ার আছে। এই যে মাঝখান থেকে সুকান্ত মজুমদার আর সুজন চক্রবর্তীরা রাজ্যের ওই ছুটি দেওয়ার স্বভাবকে কটাক্ষ করার সুযোগ পেয়ে গেলেন, এটা তো তাদের কাছে একটা পড়ে পাওয়া 14 আনা সুযোগ। আর এই জায়গা থেকেই কি শান্তা দত্তকে ওই কেন্দ্রের মানে বিজেপির সঙ্গে জুড়ে দেওয়ার সুযোগ পেয়ে গেলেন অরূপ চক্রবর্তীরা। এই অঙ্কগুলো কিন্তু দুর্দান্ত কষেন রাজনৈতিক নেতারা, জানেন তো। আমার কি মনে হয় জানেন, ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্যের এই শাসক দল আর সরকারের সম্পর্কটা না ছুটির ফাঁদে পড়ে গেছে, এটা তো বুঝলাম। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তারা কোন ফাঁদে পড়েছে? দেখুন, এমনিতে আমাদের রাজ্যে শিক্ষার অবস্থাটা ওই ফান্দে পড়িয়া বোগা কান্দে সেই রকম, কিন্তু যাদবপুরে সেটা তো রাজ্যের অন্যতম সেন্টার অফ এক্সেলেন্স। এবছরও ন্যাশনাল ইনস্টিটিউশনাল যে র্যাঙ্কিং, তাতে যাদবপুর সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে, অর্থাৎ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় যাদবপুর টপার। এমন একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের সব আসনে ছাত্র ভর্তি হলো না কেন? কেন 151টা আসন ভর্তি রইল ভাবতে পারছেন? একটা সময় ছিল যখন যাদবপুর সব থেকে ক্রিম ছাত্রছাত্রীদের জন্য, এবং অন্য কোথাও ভর্তি হোক না হোক সে তো পরের কথা, আগে তো ওখানে সব কটা আসন ভর্তি হবে তারপর। অথচ সেখানে এখন 150-র মতো আসন ফাঁকা। কিসের জন্য হলো সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু ইহা হইলে উহাও তো হতে পারে। এমন কিছু বিষয় সম্পর্কে আমরা বলতে পারি যেগুলো এর জন্য দায়ী হতে পারে। মানে ধরা যাক ওবিসি বিতর্কের কথা, এবছর রাজ্যে জয়েন্টের ফল বেরিয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক দেরিতে। অন্যান্যবার যেখানে জুলাই আগস্টের মধ্যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যেত, এবার সেখানে রেজাল্ট বেরিয়েছে সেপ্টেম্বরে। এবার রাজ্যের যুক্তি ছিল ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা মোকদ্দমা চলছিল, হাইকোর্ট ওবিসি তালিকা সংশোধন করতে বলেছিল বলে জয়েন্টের রেজাল্ট বের করতে দেরি হয়েছে। তারাও টেকনিক্যালি কারেক্ট, শান্তা দত্তের মতো। কিন্তু এই দেরির ফলেই কি যাদবপুরের মতো সেরা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের এতগুলো 150টার মতো আসন ফাঁকা রইল নাকি এর পেছনে অন্য কোনো কারণও রয়েছে? একটা সামগ্রিক ছবির প্রভাব কি কোথাও গিয়ে এই সমস্ত জায়গাগুলোতে পড়ছে? ভাবার মতো বিষয়। কিন্তু মূল জায়গাটাই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে দেরি হওয়া, এবং মানে এই যে রাজ্য সরকার যেভাবে একটা টানাপোড়েনের মধ্যে রেখে দিয়েছিল ছাত্রদের, অভিভাবক বা অভিভাবিকাদের দীর্ঘদিন সময় ধরে, সেটার জন্যই আজকে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। হোস্টেলের প্রবেশপথে বা একাডেমিক বিল্ডিংগুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো এখানে লাগাতে কোনো আপত্তি হওয়ার কথা নয়। যেটা ছাত্রছাত্রীদের একটা বিষয় আসছে যে হোস্টেলের ভেতরে
তারা যখন ঘোরাফেরা করছে তখন তাদের কিছুটা প্রাইভেসি সেখানে একটা তারা আপত্তি জানাচ্ছে হোস্টেলের ভেতরে। সেটা কিরকম ভাবে তার চাপ থাকে ভর্তির জন্য, সেখানে সিট ফাঁকা, 10% সিট ফাঁকা, হয়তো আরো বেশি। জেনারেল কলেজ 50% উপর সিট ফাঁকা। শিক্ষা ক্ষেত্র থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে, পরের প্রজন্মটাকে ধ্বংস করছে। যাদবপুর থেকে ভালো রেজাল্ট করার পর বিদেশে গিয়েও তার শান্তি নাই, দেশে ফিরে তাকে অ্যারেস্ট হতে হয়। জলের মধ্যে মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃতদেহ কেন তা তদন্ত করার আগে পশ্চিমবঙ্গ সরকার গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, তৃণমূল দলের পক্ষ থেকে মিছিল হয়ে গেল। তো কিছু স্ট্রিমে যেগুলো এখন একটু চাহিদা কম, কারণ তার তো মানে কর্মসংস্থানের সুযোগটা ক্রমশ এই রাজ্যে কমে আসছে, এমন কিছু স্ট্রিম চালু আছে যেগুলো সাধারণভাবে কনভেনশনাল নয় আর কি। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব স্বভাবতই একটু ফাঁকা থেকে যেতে পারে। দেখুন, এতগুলো বক্তব্য শোনালাম, এর মধ্যে কিন্তু ইহাও হয় উহাও হয় এবং পরস্পর বিরোধী অনেকগুলো কারণে কিন্তু সামনাসামনি আছে। সবটাই যে ওই ডাইরেক্টলি ওই দেরিতে রেজাল্ট বেরিয়েছে তার জন্যে নয়, শুনতে পেলেন তো? এবং এই সবগুলো কারণ মিলেই তো কোথাও গিয়ে আঙুল তোলার সুযোগ হয়ে যাচ্ছে, যেগুলো নিয়ে হয়তো অন্য কোনো সময় আলাদা করে কোনো বক্তব্য রাখার প্রয়োজন হতো না। হয়তো একটা দুর্ঘটনা, কিন্তু সেটা নিয়েও যে বাঁকা চোখে তাকানোর একটা সুযোগ হয়ে যাচ্ছে, তার কারণ তো একটা সামগ্রিক পরিমণ্ডল। জয়েন্টে যারা প্রথম 10-এর মধ্যে ছিলেন তারা সবাই কোনো না কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে আগেই ভর্তি হয়ে গেছিলেন। যারা প্রথম 100-তে ছিলেন তাদের অনেকেও হয় কোনো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন, নয়তো এ রাজ্য বা ভিন রাজ্যে অন্য কোথাও গিয়ে ভর্তি হয়ে গেছেন, বেসরকারি কলেজে ভর্তি হয়েছেন এ রাজ্যের। এই কারণেই কি তুলনায় যারা র্যাঙ্কিং একটু পেছনের দিকে রয়েছেন তারা যাদবপুরে ভর্তি হলেন। আর তারপরেও 1300 আসনের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু আসন ফাঁকা থেকে গেল। যদি তা হয় তাহলে তো মানতেই হবে, কারণ যাই হোক রাজ্যের শিক্ষানীতিকে ফের শুলে চালানোর একটা সুযোগ পেয়ে গেছেন বিরোধীরা, যেমনটা সুজন চক্রবর্তীর কথায় শুনলেন। কিন্তু যদি না হয়, এবার উহাটা বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি নিজের পায়েও নিজে কুরুল মেরে থাকতে পারে? এটা হচ্ছে উহা, অন্য দিক যেটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কখনো হোস্টেলে, কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর যাদবপুরের ছাত্রছাত্রীদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তো আমরা সাম্প্রতিককালে শুনেছি, এড়িয়ে যাওয়া যাচ্ছে। 2 বছর আগে যাদবপুরের মেন হোস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন একজন ছাত্র। এবছর কয়েকদিন আগে, এখনও যেগুলো টাটকা সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে বিভিন্ন রকম কাটাছেঁড়া চলছে, ওই ঝিলে পড়ে গিয়ে এক 3য় বর্ষের ছাত্রীর মৃত্যু, সেই ঘটনাটা। এবার এর মধ্যে কোনো এইটা একটা দুর্ঘটনা হতে পারে, আগেরটা নিয়ে বিতর্কিত তো বটেই। এবং এই দুটোই নিয়ে একটাই তো জায়গা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে তো আলোচনা করার জায়গাটা গোড়াতেই বন্ধ হয়ে রয়েছে। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা, কেন বারবার এরকম ঘটনাগুলো ঘটলেও যাদবপুরে চারপাশে সিসি ক্যামেরা বসানো যাচ্ছে না? দেখুন, এটা খুব পরিষ্কার করে বলি, সিসি ক্যামেরা বসানোটা একটা বিরাট ব্যাপার, এটা কি কেউ প্রশ্ন করতে পারেন? হয়তো না। আর সেই জন্যই তো প্রশ্ন, সিসি ক্যামেরা বসলেই কি সব গন্ডগোল বন্ধ হয়ে যাবে? হয়তো না। সেই জন্যই তো প্রশ্ন, বসানো তাহলে হবে না কেন? কেন এখনো একাংশ এটা নিয়ে আপত্তি জানাবেন? হয়তো জানা যেত যেটা দুর্ঘটনা, কেউ প্রশ্ন তোলার জায়গা থাকতে পারত না। হয়তো যে র্যাগিংয়ের ঘটনাটা বলা হয়েছে দেখা যেতে পারতো সেটাও দুর্ঘটনা, কেউ প্রশ্ন তুলতে পারতো না। এবার এই প্রশ্ন যদি তোলার জায়গা না থাকতো, যদি এই আলোচনাগুলো না উঠতো, তাহলে যাদবপুর সম্পর্কে হয়তো সাধারণ মানুষের মধ্যে বা মেধাবী ছাত্রছাত্রীদের পরিবারের মধ্যে এক ধরনের সংশয় দেখা দিত না। এটাকে এড়িয়ে যাওয়া যাবে?
সব পরিবারই তো আজকাল ইউনিটারি পরিবার, একটা দুটো ছেলে মেয়ে। ভাবুন তো, আপনার আমার ঘরের ছেলে মেয়েকে আমরা খুব নিশ্চিন্তে একটা জায়গায় পাঠাতে পারবো যেখানে বারবার এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠছে, বারবার বিভিন্ন ধরনের প্রচার হচ্ছে, ওখানে মদের বোতল পাওয়া যাচ্ছে, ওখানে মাদক পাওয়া যাচ্ছে, ওখানে মৃত্যু ঘটছে, ওখানে র্যাগিং ঘটছে। কি হচ্ছে না হচ্ছে সেটা সত্যি না মিথ্যে আমরা জানি না, কিন্তু ক্যামেরা থাকলে আর কিছু হোক চাই না হোক, এই অভিযোগগুলো সত্যি কি না সেটা জানা যেত। যদি সত্যি হয়ে থাকে, যদি সেই সত্যি ওই ক্যামেরার মাধ্যমে ধরা যেত, তাহলে সেগুলো বন্ধ হতে পারত এবং সব থেকে বড় কথা, সাধারণ মানুষের মনে খানিকটা আস্থা ফিরত। এই জায়গাটা না, এটা শুধু যে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা না, ওখানকার ছাত্র ছাত্রী সবার মধ্যে ঢুকে পড়া উচিত। ওখান থেকে আন্দোলনটা তৈরি হওয়া উচিত। ওখানকার ছাত্রছাত্রীরা প্রতিবাদী, তারা মেধাবী, তারা বিভিন্ন কারণে অকারণে তাদের মধ্যে লড়াই করার, সংগ্রাম করার, প্রতিবাদ করার তাদের মধ্যে একটা স্পিরিট তো আছে। তার প্রমাণ তো তারা বিভিন্ন সময় দিয়েছেন, এক্ষেত্রেও দিন না। তাদের নিজেদের সুনামের জন্য, তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের জন্য এবং অসংখ্য বাবা মার মনে একটু স্বস্তি দেওয়ার জন্য। কি হবে না হবে তো পরের কথা, স্বস্তিটা তো থাকবে। যাওয়ার কথা ভাবলে, ওখানে ভর্তি করার কথা ভাবলে মনের ভেতর সংশয়টা তো কাজ করবে না। সেটাই কি কম কিছু নাকি? এরাই তো অনেক। এবার ক্যামেরা থাকলে কি হয় তার প্রমাণ ধরুন অনেক জায়গায় পাওয়া গেছে। এই সদ্য কাকদ্বীপে আমি দেখলাম, ওই কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কেন? ওই পঞ্চায়েত সদস্য স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। বিরাট ব্যাপার। ভেবেছেন তারা এত বড় একটা পোস্ট, প্রধান শিক্ষকের অনেক উপরে, তার ঘাড় পর্যন্ত তার হাত পৌঁছতেই পারে। এমনকি সেই হাত দিয়ে ধাক্কা দেওয়াটাও তার এখতিয়ারের মধ্যে পড়ে। হয়তো মনে হচ্ছে প্রধান শিক্ষক ঠিক কাজ করছেন না, শাস্তি দেওয়া দরকার, তাই জন্য এইভাবে শাস্তি দেবেন। এই এখতিয়ারের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সীমা বা পরিসীমা কত দূর পর্যন্ত বিস্তৃত, এটাই তো কেউ কোনোদিন আজ পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারেননি। কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি, কেউ রাজনীতি করলে তার সীমা বা পরিসীমার কোনো শেষ থাকে না। তার মধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু চলে আসতে পারে। তাই জন্যই ওই পরিচালন সমিতির সভাপতি একজন হেডমাস্টারকে ঘাড় ধাক্কা দিতে দিতে বার করতে পারে। এবার এটা নিয়ে যে তোলপাড় হচ্ছে তার একমাত্র কারণ ওটা সিসি ক্যামেরায় দেখানো গেছে। এবার এইটা দেখা গেছে বলে যদি প্রতিবাদটার ঢেউ সেইভাবে ওঠে, আর 5 জায়গায় করার কথা কেউ ভাববেন না। আর যদি না ওঠে তাহলে ওই যেরকম চলছে সেরকম চলবে। মানে ক্যামেরা না থাকলে কি হয়, এই পারসেপশনটা ছড়িয়ে যাবে। এটা করা যায়, কিচ্ছু করতে পারবে না কেউ। ওই জন্য ভাঙর কলেজে আরাবুল ইসলাম জলের জগ ছুঁড়ে মারতে পারেন অধ্যাপককে। রায়গঞ্জে কলেজের অধ্যক্ষকে তৃণমূল নেতা মারতে পারেন, অথবা মাসদিয়া কলেজে অধ্যক্ষকে হেনস্থা করতে পারেন এসএফআই এর কর্মীরা। এবং যেহেতু এই সমস্ত ঘটনা ঘটেই চলবে, তাই আমাদের গা সওয়া হয়ে যাবে। ওই জন্যেই মাথায় রাখবেন, নেতা রাজনীতি করেন আর শিক্ষক, নেতাদের ঘুষ দিলে আজকাল শিক্ষকের চাকরি হয়। ফলে ওই শিক্ষকরাও তো একটা অস্তিত্বের সংকটে ভুগছেন। যোগ্য শিক্ষক, ভালো শিক্ষক না অযোগ্য শিক্ষক, অবৈধ শিক্ষক। এই ঠিক নিজেদের এই যে ইমেজটা নিয়ে যতটা সংশয় আজকাল শিক্ষকরা ভুগতে শুরু করেছেন, ওই কিছু জিনিস, যে জিনিসগুলো চোখের আড়ালে কিছু লোক করে গেছেন, যেগুলো এখন পর্যন্ত ধরা যায়নি, নির্দিষ্ট করা যায়নি কারা অন্যায় করেছেন কারা অন্যায় করেননি, অথচ অন্যায় হয়েছে সবাই জানেন। সেই ধারণার বশবর্তী হয়তো 26,000-এর চাকরি চলে গেছে এবং সমস্ত শিক্ষকের আইডেন্টিটিটা প্রশ্নের মুখে পড়ে গেছে। ঠিক সেরকম ওই যতক্ষণ না ওই ধারণাগুলো বদলাচ্ছে, ওখানে কি হয় না হয় কেউ জানেন না। ওই জন্যই ক্যামেরা লাগাতে দেন না,
আসলে ওরা এরকম করতে চান, ওরকম করতে চান, ওখানে এরকম ঘটনা ঘটে, এই দুর্ঘটনা ঘটে, ওপর থেকে পরে র্যাগিং হয়, এগুলো যত হবে একই পারসেপশান, ধারণা, এটাই তো মানুষের মধ্যে ছড়াবে। এটা এই কারোর বোঝার দরকার নেই। এবং এই সংশয়গুলো যত ছড়াবে, শিক্ষাক্ষেত্র নিয়ে সংশয় যত দেখা দেবে, নেতারাও তত বেশি ওই শিক্ষা বা শিক্ষকের ঘাড় ধাক্কা দিতে পারবে। মন্ত্রীর ছেলে বলে রেয়াত করবেন না, ভরা স্কুলের সামনে শিক্ষককে একথা বলেছেন মন্ত্রীমশাই, কিন্তু সিনেমা আর বাস্তবে অনেক ফারাক। মঙ্গলবার তাই ঘটেছে কাকদ্বীপে। স্কুল পড়ুয়া, অভিভাবক, পথ চলতি মানুষ সবার সামনে বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুল থেকে বের করে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, যিনি ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। গোটা বাংলা দেখেছে শিক্ষকের চূড়ান্ত অপমানের দৃশ্য। স্রেফ শিক্ষামূলক ভ্রমণের অনুমতি নিয়ে বিবাদের জেরে এত কিছু। ভয়ঙ্কর আতঙ্কিত। উনি আজ পর্যন্ত প্রতিবারে বহুবার অ্যাটাক করেছেন আমাকে, এবং এইবারে সবচেয়ে বেশি মারাত্মক। এরপর তো উনি কোনো লোক লাগিয়ে আমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন, এই আতঙ্কে আমি আছি। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ, স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুই মঙ্গলবার ঘটনার পর দাবি করেছিলেন যে তার গায়েই নাকি হাত তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমাকে মারতে ছিল, আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন ভবনের নামে টাকা দিন, এমসির কোনো রিপোর্ট নেয়নি, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করছি, তখন উনি আমাকে ফেলে দেন। তার দাবির সঙ্গে এই দৃশ্যের কোনো মিল নেই। শুধু তাই নয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যে আগেও হুমকি দেওয়া হয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরার অন্য ফুটেজেও মিলেছে তার প্রমাণ। এই ফুটেজে স্পষ্ট শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে। থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি, সেখানে 26,000 শিক্ষককে পথে বসিয়ে দেওয়া হলো। আর সেখানে একজন শিক্ষককে এরকমভাবে অসম্মান করে, আমার মনে হয় এই সরকার থাকতে এই জিনিস আরও বাড়বে। বিতর্কের মুখে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে, কিন্তু শিক্ষাঙ্গনে, ক্যাম্পাসে পরিচালন সমিতির সভাপতি হলেই সে মাথা কিনে নিতে পারে না। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ গিয়েছে, প্রয়োজন পড়লে তাকে সরিয়ে দেওয়া হবে। শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে। ধারাবাহিক দাদাগিরির শেষ কবে হবে, এই প্রশ্নটার কোনো উত্তর মিলবে কি? দেখুন, সব প্রশ্নের উত্তর মেলে না। এই যেমন একদিন ধরে রাজারহাট আন্নাকালী গার্লস স্কুলের ছাত্রীরা জানতেই পারছিল না কেন তাদের স্কুলের বাংলার দিদিমণি আসেনি, না খুব কম আসেন। এই আন্নাকালী স্কুলে যিনি বাংলা পড়ান সেই মৌসুমী দাস মাসে মাসে মাইনে পান, কিন্তু ক্লাস নাকি নিয়মিত নেন না, বরং ক্লাস নেওয়ার থেকে না নেওয়ার উদাহরণই নাকি বেশি। ফলে সিলেবাস শেষ করতে ছাত্রীরা হিমশিম খায় বলে অভিযোগ। বারবার তারা সেই অভিযোগ জানালেও নাকি কোনো সুরাহা হয়নি, মানে দিদিমণি প্রেজেন্ট প্লিজ বলেননি। ফলে ধৈর্য হারিয়ে গতকাল স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করেছিল ছাত্রীরা, আর তাদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন। ঘরে আটকে ছিলেন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, আর বাইরে ছাত্রী আর তাদের অভিভাবকরা। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর নাকি স্কুলে পুলিশ যায় এবং খানিকটা জোর খাটিয়েই নাকি প্রধান শিক্ষিকাকে পুলিশ উদ্ধার করে। পুলিশ জোর করেছে, তাদের সরিয়ে দিয়েছে, এদের অভিযোগ থাকলেও পাশাপাশি এটাও তো সত্যি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়েছেন রাজারহাট থানা। প্রধান শিক্ষিকাকে আটকে রাখাটা কতটা ছাত্রী সুলভ সেটা তারা বড় প্রশ্ন। কোন প্রভাবে, কোন জায়গার থেকে তারা মনে করছে যে এরকম কাজটা করা যায়, সেটা একটা প্রশ্ন। আবার এটাও তো ঘটনা যে স্কুলে ক্লাস করতে গিয়ে কেন তাদের টিচার আসছেন না তার সুরাহা চাওয়ার একটা অধিকারও তো ছাত্রছাত্রীদের রয়েছে। দেখুন, সারা রাজ্যে যেখানে স্কুল ছুটের সংখ্যা দিনকে দিন বাড়ছে, যেখানে একের পর এক বাংলা মাধ্যম স্কুলে তালা ঝুলে যাচ্ছে, সেখানে তাদের স্কুলে ক্লাস করতে চাইছে পড়ুয়ারা। এর থেকে ভালো আর কি আশা করতে পারেন বলুন তো ওই স্কুলের প্রধান শিক্ষিকা বা ওই বাংলার শিক্ষিকা? কিন্তু তারপরেও সেটার
সুরাহা হয়নি কেন? মানে বাংলা ক্লাস হয় না, হেড ম্যামের কাছে আমরা চিঠি লিখে অনেকবার দিয়েছি, হেড ম্যাম কোনো গুরুত্ব নেয় না আমাদের কথা একবারও শুনতে আসেননি ম্যাম। ম্যাম তো আমাদের কথা শুনবে না, আমরা কি চাই না যে ম্যাম শুনবে না। আমাদের বাংলা ক্লাস হচ্ছে না, আমাদের সামনে মাধ্যমিক, আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের? যদি আমাদের সিলেবাস না বলা হয়, প্রজেক্ট না দেওয়া হয়, তো আমরা কি করে পাস করব? লজ্জার কথা। একদিকে যেমন লক্ষ্মী ভাণ্ডার চলছে 1200-1500 করে, আর অন্যদিকে একদিকে যেমন কন্যাশ্রী চলছে, আর অন্যদিকে দেখছেন ছাত্রীদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমরা ছোটবেলা থেকে পরিবারের কাছে শিখে এসেছি কোনো ছেলে মেয়ে, বিশেষ করে ছাত্রীদের গায়ে, মেয়েদের গায়ে কখনো আমরা কেউ হাত দেয় না। আর সেখানে আজকে পুলিশ প্রশাসন, আজকে চোর ডাকাত যারা রয়েছে তাদেরকে শায়েস্তা না করে, এই মিনি ফিরোজ এদেরকে ধরতে না পেরে তারা তাদের গায়ে হাত দিতে পারছে না, আর তারা ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। আইসি ঘুষি মারছে সরাসরি নিজে হাতে ছাত্রীদের, আর কত দালালি করবে? বহু ক্ষেত্রে পুলিশও আহত হচ্ছে। আপনারা দেখেছেন নবান্ন অভিযানের সময় একটা পুলিশের চোখ নষ্ট হয়ে গিয়েছিল, সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। মহিলা পুলিশ কর্মচারীকে মারা হয়েছে। এমন নয় যে যারা আন্দোলন করছেন তারা সবাই ধোয়া তুলসী পাতা, আন্দোলন করবার অধিকার সবার আছে, কিন্তু পুলিশকে আক্রমণ করলে পুলিশ তো নিজের আত্মরক্ষার্থেও বা পুলিশ তার দপ্তরকে বাঁচানোর জন্য, সরকারি প্রপার্টিজ বাঁচানোর জন্য তো পুলিশ অ্যাক্ট করবেই। বুঝতে পারলেন কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়? মাধ্যমিক পরীক্ষার্থীরা বলছেন তাদের ক্লাস হয় না, সিলেবাস শেষ না হলে তারা কি করবেন বুঝতে পারছেন না। সেখান থেকে চলে গেল কোথায়? পুলিশ, তারা রাজনৈতিকভাবে হেনস্থা হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, তাই জন্যে তারা কোথাও গিয়ে বলপ্রয়োগ করছে কি করছে না। এবং সবথেকে বড় কথা, শুভেন্দু অধিকারী ভিডিওটা শেয়ার করে দিয়েছেন এবং পুরো বিষয়টা আস্তে আস্তে গ্রিপে নিয়ে নিয়েছে রাজনীতি। ক্লাস হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, সেগুলো পেছনের বেঞ্চে। সামনে চলে এলো কোনটা? পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। এবার পুলিশ অতি সক্রিয়তা দেখালে সেটা নিয়ে যেরকম কথা বলা উচিত, তেমনই তো পুলিশের কাজে কেউ বাধা দিলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেই, এটাও বোঝা উচিত। কিন্তু এর মাঝখানে পড়ে শিক্ষাটা যে জলাঞ্জলি যাচ্ছে, ওই মেয়েগুলোর পড়াশোনাটা জলাঞ্জলি যাচ্ছে, সেটা নিয়ে কেউ কিচ্ছু বললেন না। এইভাবেই তো রাজনীতি যে মুহূর্ত থেকে হাতের মুঠোয় শিক্ষাকে নিচ্ছে, শিক্ষা দম বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলছেন না, মুখে কুলুপ। কেন? শিক্ষা যদি সত্যিই অনিয়মিত হন, তার যদি শারীরিক বা অন্য কোনো সমস্যা থাকে, ছুটি নেওয়ার মতো ন্যায্য কারণ থাকে, তাহলে অবশ্যই তাকে ছুটি দেওয়া উচিত। এটা তার হক, তার ব্যক্তিগত অধিকার। কিন্তু তাহলে একটা বিকল্প ব্যবস্থাও তো স্কুল কর্তৃপক্ষকে করতে হবে। চেষ্টা করেছেন কি? যদি করতে গিয়ে দেখেন তারা অপারগ, হয়তো অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের জালে তারা আটকে যাচ্ছেন, তাহলেও তো সেটা ছাত্রছাত্রীদের বোঝানো উচিত। এমন জায়গায় ব্যাপারটা যেতে দেওয়া উচিত কি যেখানে ছাত্রছাত্রীরা মনে করেন এই প্রধান শিক্ষিকাকে আটকে রাখা খুব দরকার হয়ে পড়েছে। এই অবধি ব্যাপারটা নিয়ে যাওয়া কি উচিত? দেখুন আমাদের রাজ্যে না কখন কোন ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হবে আর কোনটাকে দেওয়া হবে না, হ্যাঁ কোনটাকে সামনে রাখা হবে আর কোনটাকে ঢাকা হবে, এটা বলাটা খুব মুশকিল। আসলে এইটা অবশ্য বহু ক্ষেত্রেই বিশ্বের বহু জায়গাতেই আমরা দেখছি। এই যে ইসলামাবাদ ধরুন, ভাবছেন তো কোথা থেকে কোথায় চলে গেলাম, কি করব, মিল পাচ্ছি। ওই ইসলামাবাদের ক্ষেত্রেও তো ধরুন জঙ্গিদের মদত দেওয়াটা তাদের রাষ্ট্রীয় নীতি, আর তারপর সেই পাকিস্তানি আবার নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যার ঝুলি নিয়ে গিয়ে দাঁড়ায় আন্তর্জাতিক মঞ্চে। এবারও তারা সেটা করেছে, মানে ওই অপারেশন সিঁদুরের পর ভারত জঙ্গি ঘাঁটিতে হামলা করেছিল বলে দাবি করেছে, আর পাকিস্তান যথারীতি তা অস্বীকার করে গেছে। আমরা জানি যে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, আর পাকিস্তান বলেছে ওটা আসলে আবাসিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র। কিন্তু মিথ্যে বা মিথ্যের ওপর দাঁড়ানো কোনো মিথ্যের ইমারত কখনো টিকে থাকে না, ভেঙে পড়ে। তাই হয়েছে এক্ষেত্রে, ভেঙে দিয়েছে জৈশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। কি বলেছে জানেন? ভাইরাল হয়ে গেছে তার ভিডিওটা। সেখানে সে বলেছে যে ওই হামলায়, মানে অপারেশন সিঁদুরের হামলা, পরিবারের সদস্যরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অপারেশন সিঁদুরের সব থেকে উল্লেখযোগ্য টার্গেটই ছিল মার্কাজ সুবহান আল্লাহ। এবার
বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর, ওটা ওই জঙ্গি ঘাঁটি পাক সীমান্তের 100 কিলোমিটার ভেতরে। আকাশপথে ভারত ওটা গুঁড়িয়ে দিয়েছিল। এবার মাসুদ আজহারের পরিবার ওই ঘাঁটিতেই ছিল। 14 জন সদস্যের মৃত্যু হয়েছিল ওখানে। তবুও জঙ্গি হামলার কথা কিছুতেই মানতে চায়নি পাকিস্তান। কিন্তু এবার তাদের বেআব্রু করে দিল এই বক্তব্যটা। ওই মাসুদ আজহার গোটা বিশ্বের একজন স্বীকৃত সন্ত্রাসবাদী, রাষ্ট্রপুঞ্জেরও স্বীকৃত সন্ত্রাসবাদী। এবার তার পরিবার ওখানে ছিল, তারা যদি ওখানে বিধ্বস্ত হয়, মারা যায়, তাহলে মানতেই হবে ওটা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল। ওই বললাম না, ভুল পাপ এগুলোকে কখনো কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না। फिर एक पाकिस्तानी आतंकी ने रो रो कर अपना हाल बताया है। साथियों, ये नया भारत है, घर में घुसकर मारता है। কাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, হ্যাঁ, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে, জানেন তো। এই যে জঙ্গির বক্তব্য পাকিস্তানকে পথে বসালো, মানে যাদের ওপর ভরসা করেছে পাকিস্তান, তারা তাকে বিশ্বের সামনে বেআব্রু করে দিচ্ছে। আবার যাদের আমেরিকা ভরসা করেছিল, তারা একইভাবে গোটা বিশ্বের সামনে আমেরিকাকে বেআব্রু করে দিচ্ছে। এই যে দেখুন, পাকিস্তানের মন্ত্রী ইশাকদার, এবার তিনি অদ্ভুতভাবে সবার সামনে এমন একটা কথা বলে দিয়েছেন সাক্ষাৎকার দিতে গিয়ে। এই সাক্ষাৎকারগুলো না, মানে ভারতের এই মিসাইল টিসাইলের থেকে অনেক বেশি, আমি দেখলাম অনেক বেশি কার্যকরী। কিছু দরকার পড়ে না, ওই পাকিস্তানের মন্ত্রীদের কাছে একটা সাক্ষাৎকার নিতে কাউকে পাঠিয়ে দিলেই তারা এমন সব কথা বলে দেবেন, পাকিস্তান লেজে বুড়ে হয়ে যাবে। তাই হয়েছে। তিনি সরাসরি বলে দিয়েছেন যে ভারত পাক এই আলোচনাটা যখন হয়েছিল ওই অপারেশন সিঁদুর স্থগিত রাখার সময়, তখন কোনো সময়ই নয়াদিল্লি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায়নি। আমেরিকাকেও সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত। বুঝতে পারছেন তো এই কথাটার মানে কি? মানে নরেন্দ্র মোদী যে কথাটা বারবার বলে আসছেন যে তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানেননি, ভারত যা করেছে নিজের সিদ্ধান্তে করেছে, পাকিস্তান হাতে পায়ে ধরেছে বলে করেছে, এবং যেটা ট্রাম্প বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়েছেন, সেটা যে সত্যি ছিল না, নরেন্দ্র মোদীর দাবি যে সত্যি ছিল, সেটা প্রমাণিত। এবার এই পরপর দুটো জিনিস, ওই পাক জঙ্গির বক্তব্য এবং এই ইশাকদারের বক্তব্য, দুটোই এলো 16 তারিখ গতকাল। আজ কি ছিল? 17 তারিখ, নরেন্দ্র মোদীর জন্মদিন। এবার আপনি কি বলবেন যে নরেন্দ্র মোদী তার বার্থডে গিফট পেয়ে গেলেন? বার্থডে গিফট পাওয়ার থেকেও বড় গিফট তো তিনি পেয়েছেন। সেই গিফট দিয়েছেন স্বয়ং ট্রাম্প। তিনি বলেছেন যে এই যে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে, সেটা থামাতে খুব খুব ভালো ভূমিকা নিয়েছেন নরেন্দ্র মোদী, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবার এতদিন পর্যন্ত তিনি বিভিন্ন বায়োডাটায় একটার পর একটা যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে যাচ্ছিলেন, নিজে নোবেল পাবেন বলে। এবার একদিকে তার অনুগত পাকিস্তানের মন্ত্রী, তিনি নরেন্দ্র মোদীর ওপরেই পুরো কৃতিত্বটা দিলেন যে তিনিই সিদ্ধান্ত নিয়েছেন বা ভারতই সিদ্ধান্ত নিয়ে ওইখানে অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে। পাকিস্তান যাই বলুক বা আমেরিকা যাই বলুক, সেগুলো ঠিক নয়, ওখানে আমেরিকার কোনো হস্তক্ষেপ ছিল না। তাহলে এটা ওইখানে ট্রাম্পের বায়োডাটার থেকে একটা কৃতিত্ব কাটা গেল, আর আরেকটা ট্রাম্প নিজে মোদিকে দিয়ে দিলেন যে তিনি যথেষ্ট চেষ্টা করছেন বা উদ্যোগী ওই শান্তি স্থাপনের জন্য ইউক্রেন রাশিয়ার মধ্যে। দুটো যুদ্ধ থামানোর কৃতিত্ব যদি মোদি পেয়ে যান, তাহলে এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে আবার তিনি ট্রাম্পকে ছাপিয়ে এগিয়ে গেলেন না তো? আরে কম দে, কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।